চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার প্রতিবাদে দুদিন কর্মবিরতির পর স্বাভাবিক হয়েছে আদালতের কার্যক্রম। এদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। তবে সকাল থেকেই আদালত চত্বরে নিশ্চিত করা হয় কড়া নিরাপত্তা। আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বুধবার থেকে আদালত বর্জন করেন আইনজীবীরা। ৩ দিন পর পরিবারের পক্ষ থেকে মামলার পর স্থবিরতা কাটিয়ে আজ থেকে কাজে ফিরেছেন আইনজীবীরা। সচল হয়েছে সব আদালতের কার্যক্রম। একদিন আদালত বন্ধ থাকায় ব্যাহত হয় বিচার কার্যক্রম। আটকে যায় বিচার প্রার্থীদের শুনানি সহ নানা কাজ। ফের কার্যক্রম শুরু হয়, স্বস্তি ফিরতে শুরু করেছে আদালত পাড়ায়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে দাবি করে আদালত ঘিরে সতর্ক থাকার পরামর্শ আইনজীবীদের। আমাদের থেকে বিয়োগ হয়েছে, আমরা শোকাহত ছিলাম এবং প্রতিক্রিয়া দেখিয়েছি। গোটা দেশের মানুষ বহির্বিশ্বেও এটা জেনেছে। অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যাতে না হোক, সামনে যাতে ভালো একটা কার্যক্রম পরিস্থিতি হোক, সেই পরিবেশটা তৈরি হোক, এটাই চাই। আমরা চাই না আদালত বন্ধ থাকুক, তবে আমরা এটা দাবি করি যারা প্রকৃত খুনি এই খুনির সাজা হোক। রোববার সকাল থেকেই আদালত চত্বরে দেখা গেছে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি। এদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি পিছিয়েছে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী কোয়ান ছিল, এখানে লুৎফুজ্জামান বাবর কোয়ান ছিল, এখানে জামাতের মতিউর রহমান নিজামী কোয়ান ছিল। বাইরের মানুষ দূরে থাক, আইনজীবীরা পর্যন্ত সংশ্লিষ্ট করে ঢুকতে পারে নাই, তাহলে এখানে বাইরের মানুষ ঢুকলে কীভাবে? আলিফকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার এবং তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই মামলাটা দ্রুত তদন্ত শেষে চার্জশিট দাখিল করা, এই বক্তব্যগুলো আমাদের থাকবে। চট্টগ্রামের আদালতে কার্যক্রম শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগতে পারে বলছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে পুলিশের ৩ মামলা ও পরিবারের 2 মামলায় ৩৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে 9 জন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে দাম বৃদ্ধির অজুহাতে রপ্তানি বন্ধ রাখতে আবারও আলুর স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এমনকি পুরনো স্লটের আলু রপ্তানি করছে না ভারত। রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। এতে করে আমদানিকারকরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন, তেমনি সরবরাহ ঘাটতির কারণে আলুর দাম বাড়তে পারে। তবে বন্দর দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। আমদানিকারকরা জানিয়েছেন, পূর্বে স্লটের বেশ কিছু আলুর ট্রাক আটকা থাকলেও সেগুলো রপ্তানি করছে না তারা। এলসি করা আলু দেশে প্রবেশ করতে না পারলে লোকসানের আশঙ্কা করা হচ্ছে। এগুলাও তাও আটকাই দিচ্ছে, অনেক মিটিং মিছিল করে গ্যামডাম করে গত 2 দিন ঢুকছে। দেশে আলু প্রচুর পরিমাণে শর্ট ছিল, এই কারণে আমরা আমদানি করার জন্য এলসি করলাম, এলসি হয়ে গেল, মাল দিল, কিন্তু কিছুদিন আগে রবিবার থেকে হঠাৎ করে বন্ধ করে দিল। এ নিয়ে আরো জানাতে হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, এই আলু আমদানির বন্ধের কারণে ইতিমধ্যে আসলে কি প্রভাব পড়া শুরু করেছে বাজারে, আর কতদিন এই অস্থিরতা বা এই আমদানিটা বন্ধ থাকতে পারে? জি, আপনি জানেন যে ভারত অভ্যন্তরে আলুর দাম এবং পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে সে দেশের সরকার বাংলাদেশে বিশেষ করে আলু এবং পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহিত করতে তারা কিন্তু গত কদিন থেকে আমরা দেখছি তাদের তৎপরতা। সেই হিসাবে কিন্তু যে রপ্তানি যে স্লট সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তার 2 দিন পরে আমরা দেখেছি যে আবার তারা খুলে দিয়েছে এবং তারা শর্ত দিয়েছিল যে পশ্চিমবঙ্গ বাদে অর্থাৎ ভারতের যেসব প্রদেশ রয়েছে সেসব প্রদেশের আলু যদি আসে সেগুলো তারা কিন্তু রপ্তানি করবে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনো তারা আলু রপ্তানি করবে না। তারপর আমরা দেখেছি যে গত 3 দিন কিন্তু বন্দর দিয়ে আলু এবং পেঁয়াজ কিন্তু আমদানি স্বাভাবিক ছিল। আজ সকাল থেকে তারা কিন্তু যে আলু রপ্তানি সেটা কিন্তু স্লট বন্ধ করে দিয়েছে এবং ভারত অভ্যন্তরে প্রায় শত শত আলুবাহী ট্রাক কিন্তু আটকা পড়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যে আসলে ভারত সরকারের যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে তারা চান না যে বাংলাদেশে আলুটা রপ্তানি হোক। আর পেঁয়াজের যে বিষয়টা, যেহেতু ভারতের বিভিন্ন প্রদেশ থেকে পেঁয়াজ আসে এবং পেঁয়াজের সরবরাহ ভালো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজে তারা তেমন বাধা দিচ্ছে না, বাধাটা মূলত আসছে আলু থেকে। তো আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন যে ভারত ইতিমধ্যে যে 2-3 দিন আলু বন্ধ করেছিল তার কারণে কিন্তু দেশের বাজারে কিন্তু একটা প্রভাব পড়েছিল। আমরা দেখেছিলাম গত 3-4 দিন আগে কিন্তু প্রতি কেজি আলু
55 থেকে 56 টাকা কেজি বিক্রি হয়েছিল। দুদিন বন্ধ থাকার পর সেটি কিন্তু দামটা অনেকটা বৃদ্ধি হয়ে প্রায় 70 থেকে 75 টাকার মধ্যে কিন্তু বিক্রি হয়। আমরা দেখেছি গতকালকে কিন্তু হিলি স্থলবন্দরে প্রতি কেজি আলু কিন্তু 60 থেকে 62 টাকা দরে বিক্রি হয়েছে এবং আজকে কিন্তু কোনো আলু আমদানি হয়নি। আমি বন্দরে রয়েছি, দেখতে পাচ্ছেন যে পিছনে আলু আমদানি রপ্তানি আলু লোড আনলোড হচ্ছে এইখানে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আসলে আলু রপ্তানি বন্ধ থাকলে কিছুক্ষণ আগে কিন্তু একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। তো ব্যবসায়ীরা বলছেন যে পুরনো যেসব স্লট বা জায়গা বরাদ্দ ছিল সেসবই কিন্তু স্লটের আলুটা হয়তো রপ্তানি করবেন, নতুনভাবে তারা কোনো আলু রপ্তানি করবেন না। তো আমদানিকারক বলছেন যে যদি আলু রপ্তানি তারা পুরোপুরি বন্ধ করে দেয় সেক্ষেত্রে তারা কিন্তু আর্থিক ক্ষতির মধ্যে পড়বেন। তার কারণটা হচ্ছে যে তাদের প্রচুর আলু গাড়ির লোড রয়েছে, এসব আলু না আসলে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। হিলি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমার পাশাপাশি বিপণন প্রতিষ্ঠানগুলো নানা পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে, এতে বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। এদিকে এই সুযোগে আগের কেনা তেলের দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা, এই অভিযোগ ক্রেতাদের। এক সপ্তাহ ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান বোতলজাত সয়াবিনের 50 ভাগই ছিল এসআলএম গ্রুপের দখলে। তাদের কারখানা বন্ধ থাকায় সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিনের। এমন পরিস্থিতিতে বোতলজাত সয়াবিন তেল নেয়ার ক্ষেত্রে অপ্রচলিত পণ্য নেয়ার শর্ত জুড়ে দিচ্ছে অনেক সরবরাহকারী, এতে তৈরি হয়েছে সংকট। গাড়িদের যা আছে তার চেয়ে বেশি বাড়তে পারতেছে না, কিন্তু বোতল জাত থেকে খোলা তেলের রেট অনেক বেশি। সেই জন্য কোম্পানি মাল এইগুলি অর্ডার নিচ্ছে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় গরমিশি করতেছে। শর্ত দিচ্ছে সয়াবিন তেল নিতে হলে সয়াবিন তেলের পাশাপাশি অন্যান্য মাল নিতে হবে, যেমন সিরিগুড়ার চাউল, আপনার সরিষার তেল। খুচরা ব্যবসায়ীরা বলছেন বাজারে 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তাও চাহিদার তুলনায় কম। দাম বাড়াতেই এমন কারসাজি অভিযোগ ব্যবসায়ীদের। ওরা বলতেছে ওদের কাছে আসতেছে না, তখন যা মার্কেটে যা আছে তা দেখছি আমাদেরকে। বোতলজাত যে পণ্য সেটির দাম বাড়ানো হয়নি, যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে সেই কারণে হয়তো বা মিলাররা যে বোতলজাত যে পণ্যটি সেটি বা তেলটি সেটি তারা বাজারজাত করছেন না। এদিকে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ ক্রেতাদের। পাশাপাশি একজনে হাফ লিটার চেয়েছিল, ওইটি পাইনি, 1 লিটার চেয়েছে পাইনি। দোকানে না রেখে রাখে ঘরে রেখে এটা সঙ্গে সৃষ্টিকের দাম বাড়ায়। সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের সংকট মোকাবেলায় মূল্য সংযোজন কর 10 থেকে কমিয়ে 5% করা হয়েছে। তবে বাজারে এর তেমন প্রভাব পড়েনি দাবি ক্রেতাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মাগুরা সদরে বাবাকে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সকাল 10:30টার দিকে আঠারখাদা মৌলভীবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা জানান সকালে নেশার টাকা চেয়ে না পাওয়ায় সুরমান শেখকে ছুরিকাঘাত করে ছেলে মফিজুর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মফিজুরকে আটক করেছে পুলিশ। মরদেহ রাখা হয়েছে মর্গে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। রাতে আশুলিয়ার ইউনিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল কবির ফরিদপুরের দক্ষিণপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান ইউনিক এলাকার সড়ক ধরে হেঁটে ভাড়া বাড়িতে ফিরছিলেন ফয়সাল কবির। এ সময় কয়েকজন তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এবার 2009 সালের বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে প্রশ্ন তুললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও কুশীলব কারা তা আজও অজানা দাবি করে তৎকালীন ক্ষমতাসীনদেরই এজন্য দায়ী করেন তিনি। সকালে খুলনায় খানজাহান আলী থানা জামাতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি।
ওই বিদ্রোহে প্রতিশ্রুতিশীল সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যার প্রসঙ্গ সামনে এনে সেই খুনিরা কিভাবে পালিয়ে গেল তাও জানতে চান ডাক্তার শফিকুর। এছাড়া বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দেখার প্রত্যাশা জানিয়ে জামাতে আমির বলেন, বিদেশিদের বন্ধু হিসেবেই দেখতে চান তারা, প্রভু হিসেবে নয়। এদিকে নড়াইলে পথসভায় অংশ নিয়ে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেন তিনি। সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছে। অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। কেন? কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। সকাল 10:30টায় প্রেস ক্লাবের সামনে যশোরবাসী সমন্বয় কমিটির ব্যানারে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে বক্তারা বলেন, এএসপি ফখরুল হাসান, বিতর্কিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা শ্রমিক লীগের সহসভাপতি ইকবাল হোসেন ও যশোরের শীর্ষ সন্ত্রাসী প্রান্ত সাংবাদিকদের উপর হামলা চালায়। ঘটনার 10 দিন পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। 20 নভেম্বর এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খান। এ সময় তাদের ক্যামেরাও ভাঙচুর করে সন্ত্রাসীরা। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। সকাল 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে চর আলেকজান্ডার থেকে কয়েকজন যাত্রী নিয়ে রওনা হয় একটি সিএনজি অটোরিকশা। লক্ষ্মীপুর রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিকশার যাত্রী আলমগীর হোসেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দেশের উত্তরাঞ্চলের 2 কোটিরও বেশি মানুষের কাছে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হলো রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ। সকালে নগরীর বাজেসিলিন্দা এলাকায় প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হয়। মোট 67.67 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তৈরি হবে 1200 শয্যার হাসপাতাল, পর্যাপ্ত আইসিইউ, অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ কেবিন। প্রকল্পের প্রথম ধাপের ব্যয় ধরা হয়েছে 2257 কোটি টাকা। 2028 সালের মধ্যে প্রথম ধাপের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ যাত্রা শুরুর পর প্রতি বছর 730 চিকিৎসক, স্নাতক ও 50 জন নার্স বিএসসি ও এমএসসি পাশ করে বের হবেন। কর্মসংস্থান হবে 5000 মানুষের। চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসা কর্মীর সমন্বয়ে বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কাজ অনেক কঠিন, তবে আমি বিশ্বাস করি এটা সম্ভব। প্রায় 1 বছর পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে আবারও চলছে পর্যটকবাহী জাহাজ। রোববার সকাল 10টায় প্রায় 700 যাত্রী নিয়ে কক্সবাজার ছেড়ে যায় এমভি বারো আউলিয়া জাহাজটি। কক্সবাজার জেলা প্রশাসন এ পর্যন্ত 3টি জাহাজকে এই রুটে চলাচলের অনুমতি দিয়েছে। আগে থেকে টিকিট বুকিং করা হলে জাহাজে ওঠার আগেই ভ্রমণ পাস দেওয়া হবে, জানিয়েছে জেলা প্রশাসন। রোববার সকালে কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে জড়ো হন সেন্ট মার্টিনগামী পর্যটকেরা। ভ্রমণের জন্য কেয়ারি সিন্দাবাদ, কর্ণফুলী ও বারো আউলিয়া জাহাজের টিকিট কিনেছিলেন তারা। তবে আজ 2টি জাহাজ ছাড়বে না, এমন সিদ্ধান্ত জেনে হতাশ হন যাত্রীরা। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের তাৎক্ষণিক সিদ্ধান্তে কর্ণফুলী ও কেয়ারি সিন্দাবাদের যাত্রীদেরও নেওয়া হয় বারো আউলিয়া জাহাজে। এই পর্যন্ত 3টি জাহাজের অনুমতি দিয়েছে। প্রায় 700 মতো পর্যটক আজকে যাচ্ছে। তো যেহেতু পর্যটক স্বল্পতার কারণে আমরা 2টি জাহাজের যাত্রী একটিতে নিয়ে যাচ্ছি, পাশাপাশি কেয়ারি সিন্দাবাদ তাদের যাত্রা ক্যান্সেল করাতে তাদের যাত্রীরাও আমাদের এখানে হয়েছে। প্রায় 1 বছর পর জাহাজ চলাচল শুরু উপলক্ষে পর্যটকদের অভ্যর্থনা জানায় প্রশাসন। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন জেলা প্রশাসক। পর্যটক অ্যাপ থেকে যদি পাস সংগ্রহ করতে না পারে তাহলে ইনস্ট্যান্টলি আমরা ঘাটেই তাকে
প্রিন্ট করে এটি দেওয়ার সুযোগ আছে এবং তাছাড়াও আমাদের যে ম্যানুয়াল ট্রাভেল পাস দেওয়া সেটিরও আমাদের সুযোগ আমরা রেখেছি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আবারও ভ্রমণে যেতে পেরে খুশি পর্যটকেরা, তবে যাত্রা আরও সহজ করার তাগিদ তাদের। আমার মা, আমার ছোট বোন আর আমার হাজবেন্ড, আমরা সবাই আসছি, তো অনেক ভালো লাগতেছে। গতকালকে আমরা বরিশাল থেকে আসছি কক্সবাজারের উদ্দেশ্যে, গতকাল কক্সবাজার ঘুরে আজকে অবশেষে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড। ট্রাভেল পাস পেতে ভোগান্তি হয়নি, তবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেহেতু পেয়ে গেছি খুব তাড়াতাড়ি ভালো হয়েছে। নাফ নদীতে ডুবোচরে নাব্যতা সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে এখনও অনুমতি দেয়নি প্রশাসন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সাভারে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে একটি অবৈধ ইটভাঙা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে আমিনবাজারের চাঁদপুরের HMB ইটভাটায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। আগামী দিনেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে ইটভাটাটি পরিচালনা করে আসছিল কর্তৃপক্ষ। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে সাভারের সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করার কথা জানায় প্রশাসন। অভিযোগ ছিল যে এখানে হলো যে পরিবেশের কোনো ছাড়পত্র নেই এবং ইটভাটা পরিচালনার জন্য যে যথাযথ কাগজ দরকার সেগুলো এইখানে নেই। তো সেটা সত্যতা আমরা পেয়ে হলো যে আমরা ইটভাটাটিকে ঘুরিয়ে দিয়েছি। গুম ও হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুজ্জামান এ আদেশ দেন। শনিবার রাতে সাবেক মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। পরে সকালে তাকে আদালতে তোলার পর জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুম হন শহরের দর্জিপাড়ার বাসিন্দা আলামিন। এই ঘটনায় 10 নভেম্বর আলামিনের বাবা বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ 19 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 জনের বিরুদ্ধে গুম ও হত্যা মামলা দায়ের করেন। এই ছাত্র জনতার আন্দোলনের বৈষম্য আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধাকে তাকে গুম করে হত্যা করা হয়েছে। সেই মামলা আজকে এই আসামিকে এই মামলা শুনানি দেখানো হয়েছে। সেখানে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং তার জামিনের আবেদন নামঞ্জুর করছে। অতি অল্প সময়ের মধ্যে এই খুঁটি না বসিয়ে গাছের উপর লাইন টেনেছে রাঙামাটির বিদ্যুৎ বিতরণ প্রকল্পের কর্মকর্তারা। এতে বিদ্যুৎ সংযোগ দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ। 2 বছর ধরে বিদ্যুতের অপেক্ষায় কুতুকছড়ি ইউনিয়নের প্রায় 200 পরিবার। 2019 সালের জুনে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু হয়। তবে 2022 সালের জুনে খুঁটি না বসিয়ে গাছের উপর দিয়ে লাইন টেনে শেষ করা হয় প্রকল্প। স্থানীয়রা বলছে, পুটিখালী সহ আশেপাশের গ্রাম দুর্গম হওয়ার সুযোগে খুঁটি না দিয়ে গাছের উপর দিয়ে বিদ্যুতের লাইন টানা হয়েছে। এতে সংযোগ দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ। আজকে 2 বছর হলো কারেন্ট পাওয়ার জন্য বলছিল, এখন তো কারেন্ট তো আসে নাই। কারেন্ট মানে 2 বছর হলো, মানে গাছের থম দিয়ে এখনো আমার কারেন্টও নাই, কিছু নাই। জনপ্রতিনিধিরা বলছেন, 3 গ্রাম থেকে 6 লাখ টাকা নিলেও সংযোগ না দিয়ে লাপাত্তা ঠিকাদার সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। শ্রমও দিছে এবং টাকাও দিছে, কিন্তু টাকা দেওয়ার পরে এরা কিন্তু বিদ্যুৎ পায় নাই। আমি আশা রাখবো সরকারের কাছে দ্রুত যেন 9 নম্বর ওয়ার্ডের পাড়াগুলো যেন কারেন্ট পায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, 2টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ দিতে বরাদ্দ দেয়া হয়েছিল। তবে স্থানীয় ইপি সদস্য 4টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ চাওয়ায় প্রকল্প বাস্তবায়ন করা যায়নি। তো বিদ্যুৎ একটা সিস্টেম আছে, খুঁটি টু খুঁটি নিতে হবে, তাই না? উনি খুঁটি টু খুঁটি না নিয়ে উনি ওই যেদিকে গাছ করছে ওইদিকে গাছ দিয়ে লাইন নিয়ে এসে, যেদিকে বাস করছে ওইদিকে বাস দিয়ে লাইন নিয়ে এসে, এটা আসলে আমাদের কিছু না। অনিয়ম হলে খতিয়ে দেখা হবে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ সংযোগ পেতে এলাকাবাসীর থেকে আবারও আবেদন চাওয়া হয়েছে। কিপ্যাড ওখানে লাইন করা আছে, ওখানে মানে মানুষজনের আবেদন ছিল না, গ্রাহক ছিল না, মনে সংযোগ দেয় নাই আগে। এখন ওরা আবেদন করলে আমরা সংযোগ দেবো। লাইনটা মেনটেন্স করা লাগবে, লাইনটা অনেকদিন ছিল তো, মেনটেন্স করে চালু করতে হবে।
বিদ্যুতের খুঁটি বসানোর প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৩২ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন বাগেরহাট পৌরসভার ১৫০ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী। এ সময় পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়ায় বন্ধ আছে দিনের কার্যক্রম। ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে পৌরসভার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বেতন না পেলে কাজে যোগ দেবেন না বলে ঘোষণা ভুক্তভোগীদের। এদিকে পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সুব্রত কুমার সমাদ্দার জানান, সম্প্রতি তথ্য যাচাইয়ের পর ২২৭ জনের বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। তবে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা যোগদানের পর ফের তথ্য যাচাইয়ের উদ্যোগ নেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। পঞ্চগড়ে টানা ৩ দিন কমার পর কিছুটা বেড়েছে তাপমাত্রা। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। রাতে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি। স্থানীয়রা জানায়, কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ শীত অনুভূত হয়। কুয়াশা ও শীতের কারণে কাজ করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় দিনমজুর ও কৃষি শ্রমিকদের। সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে পটুয়াখালীতে নৌবাহিনীর শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত B-24 ব্যাচের ৪২৪ জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ পরবর্তী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জানান, একটি সক্ষম ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক আধুনিক যুদ্ধজাহাজ, স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, MPA ও সাবমেরিন যুক্ত করা হয়েছে। একই সাথে নৌবাহিনীর একাধিক ঘাঁটিকে কমিশনিং করা হয়েছে। এই ত্রিমাত্রিক বাহিনীকে আরও সক্ষম করতে নতুন ঘাঁটি, উন্নত জাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চালু রয়েছে বলেও জানান নৌবাহিনী প্রধান। সম্পদ সংরক্ষণ এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় বাসে হামলা হয়নি, দুর্ঘটনার শিকার হয়েছিল বাসটি। রোববার দুপুরে পুলিশের এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার দুপুরে আগরতলা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারা এলাকা অতিক্রম করার সময় একটি ট্রাক ওই বাসটিকে ওভারটেক করে। এ সময় বাসটি ৩ চাকার ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং এর চালক আহত হন। তবে বাসে থাকা সব যাত্রী অক্ষত ছিলেন। বাসে ১৭ জন ভারতীয় এবং ৯ জন বাংলাদেশি যাত্রী ছিলেন। ঘটনার পর শ্যামলী পরিবহনের বাস চালক আসাদুল হক ও ভ্যান চালক ইব্রাহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধান করে পুলিশ। তবে সেখানে কোনো রকম হামলা কিংবা কোনো দেশ বা সম্প্রদায়কে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হয়নি। আইল্যান্ডার আমার গাড়ি, আর ওখানে আপনার ওই ব্রেকে কভার করতে পারে না, এটা 3 চাকার ইজি বাইক ঢুকে যায় ভিতরে। আমার প্যাসেঞ্জারের সাথে ওখানে জনগণের কোনো একটা কথাও হয় না। একটা কথা যদি না হয় এখানে গ্যাঞ্জামের কোনো প্রশ্নই আসে না। ঢালাওভাবে যেটা বলা হয়েছে এখানে যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা। ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটা যখন বামে পাশ করে, তো বাম পাশের একটা ভ্যান ছিল সেটাকে চাপা দেয় এবং ভ্যান গাড়ি ডিভাইডার এবং বাসের মাঝখানে আটকা পড়ে। বই দিয়ে বই নিবেন, আপনি পড়ুন, অন্য কেউ পড়তে দিন। এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বই বিনিময় প্রহর অনুষ্ঠানের আয়োজন করে সমতট পড়ুয়া। সকালে বই বিনিময় প্রহরের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁইয়া। আয়োজকরা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিনামূল্যে বই জমা দিয়ে আবার বই সংগ্রহ করতে পারছেন। এতে পাঠকের মাঝে নানা রকমের বই পড়ার আগ্রহ তৈরি হচ্ছে। সমতট পড়ুয়ার এই আয়োজনে ৫ শতাধিক বই আদান প্রদান হয়েছে। বিনামূল্যে ভিন্নধর্মী বই পাওয়ায় বই পড়ার প্রতি উৎসাহ পাচ্ছেন পাঠকরাও। সুনামগঞ্জ সদর উপজেলার ফকিরনগর গ্রামে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কুস্তি খেলা, যা দেখতে ভিড় করেন আশেপাশের গ্রামের বাসিন্দারা। খেলার আয়োজন করে ভাটি বাংলা কুস্তি অ্যাসোসিয়েশন। এ সময় আয়োজকরা জানান, এটি ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা, যা থেকে দূর দূরান্ত থেকে আসেন গ্রামবাসী। এর মাধ্যমে বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়।
ঐতিহ্যবাহী এই খেলা যেন হারিয়ে না যায় এজন্য প্রতি বছর খেলার আয়োজন করে সংগঠনটি। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।